প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, ভারত দুঃসময়ের বন্ধু, চীন থেকে শেখার আছে। এনবিআর এর সেই কর্মকর্তা, সব ব্যাংক, শেয়ার বাজারের 16টি বিও হিসাব জব্দ। ফারাক্কার বিষয়ে মমতা সরকারকে আগেই জানানো হয়েছিল, ভারত সরকারের দাবি। সমকালের শিরোনাম, বেনজিরের পাসপোর্ট নিয়ে 15 জনকে দুদকে জিজ্ঞাসাবাদ। মতিউর পরিবারের ব্যাংক বিও হিসাব ফ্রিজ। তিস্তা প্রকল্প ভারত করলে সব সমস্যার সমাধান, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। যুগান্তর শিরোনাম করেছে, সরবরাহ লাইন না করে ওয়াসার প্রকল্প চালু, ক্ষতি 710 কোটি টাকা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ বিক্রির কথা বলে পাকিস্তানের দালালরা। কালের কণ্ঠ, পাসপোর্টেও জালিয়াতি বেনজিরের, তিস্তায় লাভজনক প্রস্তাবই নেব, ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাক, কিছু মানুষ এত টাকা বানায় যে দেশ ছেড়ে ভাগতে হয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমপি আজিম হত্যাকাণ্ড, অর্থের যোগানদাতা হিসেবে নতুন নাম সামনে আসছে। ডক্টর ইউনূসের সঙ্গে ডিবেটে বসতে চায়, বঙ্গবন্ধু কন্যা জেলাসি করে না, প্রধানমন্ত্রী বলেছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, দেশ বিক্রির কথা বলে দালালরা, অর্থ পাচারকারীরা নতুন গন্তব্যে, আইনি জালে 2 প্রভাবশালী। মানব জমিন, চিনির দাম নিয়ে তুগলকি কাণ্ড, নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা নেই ডক্টর ইউনূসকে ঈর্ষা করার কি আছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। পরিমণির সঙ্গে রাতযাপন, চাকরি খোয়ালেন সাকলায়েন। সময়ের আলো, ট্রানজিট দিলে ক্ষতি নেই, শেখ হাসিনা দেশকে বিক্রি করে না, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। আজকের কাগজ, আজকের পত্রিকা, পিডিপির পকেটে ভারতের কাজ কেটে খান খান, ভারতের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তি করেছে সরকার, বিএনপির অভিযোগ। যায় দিন, যারা দেশ বিক্রির কথা বলে তারা পাকিস্তানের দালাল, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা। অস্ট্রেলিয়াকে নিয়ে ডুবল বাংলাদেশ। দৈনিক জনকণ্ঠ, শেখ হাসিনা দেশ বিক্রি করে না, জনাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বেনজিরের 7 পাসপোর্ট, একটা দুইটা নয়, 7টা পাসপোর্ট। যদি সময় পাই আলোচনা করব, কিন্তু তার আগে মাননীয় প্রধানমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে ভারত সফর শেষে এসে, ভারত দুঃসময়ের বন্ধু, চীন থেকে শেখার আছে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভারত সফর যেটা হলো, এটা বাইলেটারাল সফর, এবং এটা নরেন্দ্র মোদীর সরকার টানা 3য় মেয়াদে যখন ক্ষমতা গ্রহণ করলো তারপর এটা প্রথম সফর দ্বিপক্ষীয়ভাবে। যদি ওনার শপথ অনুষ্ঠানে উনি গিয়েছিলেন, এবং শপথ অনুষ্ঠানে যাওয়ার 10 দিনের মাথায় তিনি আবার এই সব বাইলেটারাল ভিজিটটা করলেন। এবং নরেন্দ্র মোদীর সরকারেরও এবার একটু চরিত্র বদল হয়েছে, যে এরা কিছুটা ঝুলন্ত পার্লামেন্ট নিয়ে বা কোয়ালিশন সরকারের প্রধান। আগের 2টা টার্মে ওনারা ছিলেন বিজেপির একক সরকার, সংখ্যাগরিষ্ঠতা, সেটা একটা বিষয়। আর হলো যে ওনার এই সফরটা অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর নির্ধারিত চীন সফরের আগে, অর্থাৎ প্রধানমন্ত্রী আগামী 8 তারিখে 4 দিনের জন্য চীন যাচ্ছেন, যেখানে অনেকগুলি চুক্তি হবে বলে এখন পর্যন্ত শোনা যাচ্ছে। চীন সফরের আগে যদিও আমরা শুনেছিলাম যে প্রথম দিকে প্রধানমন্ত্রী যেহেতু ওনার শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, তারপরে সফরটা ইমিডিয়েটলি হবে না। আমার মনে হয় যে ভারতের দিক থেকে খুব আগ্রহ ছিল যে প্রধানমন্ত্রী যেন এর আগেই, চীন সফরের আগেই সেখানে যান। এবং আপনাদের জানা আছে যে চীনের সাথে সিকিউরিটি ইস্যুতে ভারতের যথেষ্ট সেন্সিটিভিটি আছে। বিশেষ করে লাদাখ সীমান্তে যখন সংঘাত হয়েছে, গ্যালবান নদীতে অনেকেই পড়ে গিয়ে মারা গেছে, তো ভারত এবং চীনের মধ্যে এই সংঘাতের পর থেকে ওনারা সিকিউরিটির ব্যাপারে অ্যালার্ট। বিশেষ করে মালদ্বীপসে যখন মুইজ্জার সরকার চীনপন্থী তারা ক্ষমতায় যাওয়ার পর বাংলাদেশেও চীনারা কি করে সেই বিষয়ে তাদের একটা বিরাট আগ্রহের জায়গা সৃষ্টি হয়েছে। এবং সেই জন্যই চীন যখন একটা তিস্তা প্রজেক্টে অর্থায়নের কথা বিষয়টা বিবেচনায় নিচ্ছে, এখন ইমিডিয়েটলি ভারত একটা প্রস্তাব দিচ্ছে যে তারাও এই ধরনের একটা ম্যানেজমেন্ট প্রপোজাল করে দিতে চায়। এখন ভারত এবং চীনের মধ্যে 2টো প্রস্তাব আসার পরে বাংলাদেশ সরকার
বিচার বিবেচনা করে দেখবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা স্পষ্ট করে বলেছেন, যেটা বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে সেই কাজটি করবে। কিন্তু আরেকটি বিষয় যেটা এটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, যেমন ভারত সরকারের দাবি ফারাক্কার বিষয়ে মমতার সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি প্রতিবাদ শুরু করে দিয়েছেন। যেমন আজকে প্রথম আলোর কার্টুনে দেখা যাচ্ছে তিস্তা চুক্তি চলবে না, নো তিস্তা ডিল। এটা নতুন কিছু না। মমতা ব্যানার্জির আপত্তিটা আমাদের সাথে তিস্তা চুক্তিটা হওয়ার কথা ছিল 2010 সালে প্রধানমন্ত্রী যখন ভারত সফরে যান, যে সময়ে প্রায় 50 দফা একটা অ্যাকর্ড সই হয়েছিল এবং বাংলাদেশ ভারত সম্পর্কে একটা টার্নিং পয়েন্ট ছিল। ওই সফরটা আমি কাভার করেছিলাম। তো ওই সময় না হওয়ার পর 2011 সালে যখন ফিরতি সফরে মনমোহন সিং আসেন, তখন তিনি পুল আউট করেছিলেন মমতা ব্যানার্জি, যে উনি সফরে আসেন নাই, সফর সঙ্গে হয়ে আপত্তি জানিয়েছেন। ভারত সাধারণত বৈদেশিক সম্পর্কটা ওনাদের যুক্তরাষ্ট্রীয় ফর্মে কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, কিন্তু কিছু কিছু ইস্যুতে তারা আবার সংশ্লিষ্ট রাজ্য, যেসব রাজ্য সীমান্তবর্তী, তাদের সাথে সমঝোতা ছাড়া চুক্তি করতে চায় না। সেই জন্যই শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি যেহেতু নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, সেই জন্য ওনারা এখানে আসেন নাই। তো এখানে যে জিনিসটা উনি মমতা ব্যানার্জি আপত্তি যুক্তিটা দিচ্ছেন যে ওনার রাজ্যের জন্য পানির একটা সংকট হবে, সেই জিনিসটা কিছুটা অ্যাবসার্ড আমার কাছে মনে হচ্ছে। কারণ এটা কয়েকটা দিক দেখেন, 1996 সালে যখন গঙ্গার পানি বন্টন চুক্তি হয় বাংলাদেশের সাথে ভারতের, সেই চুক্তিটার সময় জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী এবং জ্যোতি বসু নিজে উদ্যোগী হয়ে সেই সময় দেবগৌড়া সরকারকে সহযোগিতা করেছিলেন যাতে চুক্তিটা হয়, এবং সেই চুক্তি হয়েছিল 30 বছর মেয়াদী, 2026 সালে গিয়ে শেষ হয়ে যাবে এবং নবায়নেও এখন আবার আপত্তি জানাচ্ছেন মমতা ব্যানার্জি। কিন্তু প্রশ্ন হলো, এই চুক্তির কারণে কিন্তু তার জনপ্রিয়তা কমে নাই, জ্যোতি বসুর জনপ্রিয়তা কমে নাই, বা ভারত কোনো অংশে পানি কম হয় নাই। আর সেটা আপনি দেখবেন যে এরপরে বুদ্ধদেবের সরকারও ছিল, এই কমিউনিস্ট সরকারই ছিল। সেকেন্ড যে জিনিসটা, ওনারা টেকনিক্যাল উনি একটা কমিটি গঠন করেছিলেন মমতা ব্যানার্জি, এটা হলো কল্যাণ রুদ্র নামের একজন বিশেষজ্ঞ, উনি পানি বিশেষজ্ঞ, যে এটা ওনার ওয়েস্ট বেঙ্গলের জন্য ক্ষতিকর কিনা। উনি নানা গবেষণা টবেষণা করে যে মানে রিপোর্টটা দিলেন, সেখানে বলা হয়েছে যে চুক্তিটা করা হোক, এটা ভালো হবে পশ্চিমবঙ্গের জন্য, খারাপ হবে না। কিন্তু ওই গবেষণা রিপোর্ট উনি পাশে ফেলে রেখে উনি আবার বিরোধিতা শুরু করলেন। এক ধরনের একগুঁয়েমি বলা যায়। হ্যাঁ, এটার হয়তো ওনার কোনো রাজনৈতিক তাৎপর্য ওনার ইন্টারনাল হইতে পারে। এখন এটা কি কেন্দ্রীয় গভর্নমেন্টের সাথে ওনার বিরোধীর কারণে হচ্ছে, ওখানে কি অ্যালোকেশন কম দিচ্ছে, নাকি উনি মনে করছেন যে এটা জনগণ খুব বেশি ভালোভাবে নিবে। কিন্তু এখানে আমি পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে যে একটা মনোভাব দেখি, যে বাংলাদেশের সাথে চুক্তি করলে ওরা মনক্ষুণ্ণ হয় না। সাধারণত অনেক মানুষ আছে যারা বাংলাদেশি অরিজিন, তার বাপ দাদা কোনো কেউ না কেউ বাংলাদেশে ছিলেন, তো ওনারা সবাই চান যে এই একটা সম্পর্ক, যে মানে পারিবারিক সম্পর্কই বলেন বা একটা নারীর সম্পর্ক ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ, এটা তারা চান। কিন্তু উনি যে মমতা ব্যানার্জি এটা বিরোধিতা করতেছেন, এটা আমার কাছে এখন পর্যন্ত বোধগম্য না। ঠিক কী কারণে হইতে পারে যে মোদী সরকারের সাথে ওনার অর্থনৈতিক লেনদেনে বা অন্য কোনো কারণে, কারণ এইটার মাধ্যমে উনি জনপ্রিয়তা পাবেন ওয়েস্ট বেঙ্গলে। কারণ উনি এখানে টিকে আছেন যে শক্তির জোরে, সেটা হলো অসাম্প্রদায়িকতার শক্তি। এখানে বিজেপি টিকতে পারে না কেন, তারা সাম্প্রদায়িকতা নিয়ে এসেছিল, যেখানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ ট্রেডিশনালি অসাম্প্রদায়িক, তারা এখানে সংখ্যালঘুদেরকে তারা সবসময় ভালোভাবে দেখেই, মমতা ব্যানার্জিও দেখেন, সেটা মমতা ব্যানার্জি খুব প্রশংসিত। তা আমি যেটা বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাকে যথাযথ মর্যাদা দিয়ে জিনিসগুলি ওনার সঙ্গে আলোচনা করছে না বলে প্রতীয়মান হচ্ছে। কারণ ওনারা যেভাবে জানিয়েছে বলছে সেটা উচিত না, কারণ উনি একটা হাই লেভেল নেত্রী, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য। সুতরাং ওখান থেকে অন্তত সিনিয়র কোনো মিনিস্টার বা প্রধানমন্ত্রী নিজে এই সমস্ত ইস্যুতে তার সঙ্গে কথা বলা উচিত বলে আমি মনে করি। না, এটা তো সত্য যে উজান থেকে যে পানি আসবে সেই পানি তো আপনি ধরে রাখতে পারেন না, এটা তো আন্তর্জাতিক নদী আইনেও। এখানে ইন্টারনাল আরেকটা ব্যাপার আছে, ওনার উজানে যে দেশগুলো আছে, বিহার বলেন, সিকিম বলেন, ওরাও কিন্তু পানি প্রত্যাহার করে নিচ্ছে, সেখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু ওখান থেকেও পাচ্ছে না। তো সেই জায়গাগুলি ইন্টারনালি সেটেল না করে খালি আমরা ভাটিতে আছি বলে, এটা হলো ইন্ডিয়ান বিশেষজ্ঞ বলেন গ্লোবালি যে ওয়াটার রিসোর্স যেগুলি শেয়ার্ড,
যেগুলি একটা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত না, একাধিক দেশে। সুতরাং আপনি ভাটিতে থাকলে পাবেন না, উজানে থাকলে তো না, এটা আপনার মালিকানা না, আপনি উজানে আছেন, এটা হলো শেয়ার্ড রিসোর্সেস। সুতরাং এই রিসোর্সগুলি পাওয়ার অধিকার আন্তর্জাতিকভাবে আছে। যদি এটা ভারতের ইন্টারনাল ব্যাপার, মমতা ব্যানার্জির সাথে তাদের কি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এটা যদি ভারত সরকার ইমিডিয়েটলি এই রিসোর্সগুলি সমস্যার সমাধান না করে, তাহলে কিন্তু এটা আন্তর্জাতিক আইনেরও সাথে সঙ্গতিপূর্ণ হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের পত্রিকায় যুগান্তরে একটি রিপোর্ট বেরিয়েছে, এটাও পানি সরবরাহ লাইন না করে ওয়াসার প্রকল্প চালু, ক্ষতি 710 কোটি টাকা, পদ্মা যশোলিয়া পানি শোধনাগার প্রকল্প। এটা একটা পানি শোধনাগার প্রকল্প তারা ওয়াসার থেকে চালু করেছে মুন্সিগঞ্জের এই দিকে, যশোর মানে পদ্মা প্রকল্প নাম দিয়ে। এই প্রকল্পটার ব্যাপার হলো যে এখানে তারা অনেক অর্থায়ন করে প্রচুর পানি বিশুদ্ধকরণ করার ব্যবস্থা করেছে, কিন্তু সাপ্লাই লাইন নাই। সেই কারণেই এটা বছরের পর বছর এটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং সাপ্লাই লাইনটাও তারা করছে না। তাইলে এখন তারা কি কি সব যুক্তি দিচ্ছে, কিন্তু প্রশ্ন হলো যে এই জিনিসগুলির সম্ভাব্যতা যাচাই না করে কি একটা বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তো এই আমাদের প্রকল্পগুলি এটা একটা বিরাট দৃষ্টান্ত যে আমাদের প্রকল্পগুলির সাস্টেনেবিলিটি, যেমন বিদ্যুতের ব্যাপারটাই, প্রচুর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সঞ্চালন লাইন নাই, যে কারণে ওই যে আপনি ভারত থেকে যে বিদ্যুৎটা আমদানি করছেন এই আদানি গ্রুপের, আমদানি ঠিক মতো করে সাপ্লাই দিতে পারতেছেন না, লাইন নেই, কিন্তু আপনাকে টাকাটা দিতেই হচ্ছে যেহেতু তারা উৎপাদন করছে আমার জন্য, চুক্তিতেও সেটা আছে। এই সমস্যাগুলি আপনি সাস্টেনেবল যেটাকে বলে যে টেকসই উন্নয়ন, সেই উন্নয়নটা যদি মানুষের দোরগোড়ায় না পৌঁছে, তাইলে এই ধরনের আর্থিক লোকসান হবে এবং যেটা আমাদের আর্থিক খাতের জন্যও ক্ষতিকর, আমাদের উন্নয়নের যে সুফল সেটাও জনগণ পাবে না। আমার মনে হয় যে এই প্রকল্পগুলির নানা দিক যাচাই বাছাই না করে হুট করে একটা প্রকল্প করলেন, এই প্রকল্পের সাপ্লাই লাইনে যে সমস্যা হবে এটা নিশ্চয়ই কর্তৃপক্ষের আগে জানা উচিত ছিল বা জানা ছিল, বা ইচ্ছাকৃতভাবে হয়তো একটা দ্রুত তড়িঘড়ি কিছু করা হয়েছে যে কারণে এই লসটা হচ্ছে। এটা তো আমাদের দেশের জনগণের উপর পড়ছে। অনেক ধন্যবাদ। গত কয়েকদিন ধরে মানে কয়েক মাস ধরে যে আলোচনাটা চলছে, বেনজির সাহেব এবং এখন আরেকজন এসেছেন মতিউর, তো বেনজিরের পাসপোর্ট নিয়ে 15 জনকে দুদকে জিজ্ঞাসাবাদ। এখানে বলা হচ্ছে যেভাবে 4 পাসপোর্ট, সরকারি কর্মকর্তা হয়েও পরিচয় গোপন করে নেন সাধারণ পাসপোর্ট। তাহলে এই যে যখন ক্ষমতায় থাকে, আমি এসব বোকার মতো প্রশ্ন করি কিনা জানি না, ক্ষমতায় যখন থাকে তখন এত বেশি দুর্দান্ত প্রতাপে দুর্নীতি করে, এই ক্ষমতায় নেই তারপরে এত কিছু বেরিয়ে আসে, তো ওই সময় আসে না কেন? আমার দুর্নীতির যে বিষয়টা এটা আমরা বরাবর যে কথাটা বলি, এর বাইরের কিছু বলারও নাই। একটা হইলো যে উনি পুলিশের সব কয়টা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, র্যাবে ছিলেন, ডিএমপি কমিশনার ছিলেন, আইজিপিতে ছিলেন। সুতরাং এই জায়গায় দুর্নীতিটা কারো চোখে পড়ে নাই, এটা তো আমাদের কাছে একটু বিস্ময়কর। তো সেই জন্যে তো সেটা কিভাবে রোধ করা যায়, এটা একমাত্রই উপায়, সেটা হলো রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে তাহলে এটা আপনি রোধ করতে পারবেন না। যারা দায়িত্বশীল পদে দায়িত্বে আছেন রাজনৈতিকভাবে, তারা যদি এই ব্যাপারে উদ্যোগী না হন, তাহলে এই সমস্ত আমলাতন্ত্রকে মানে দায়িত্ব পদে থাকাকালীন তার কিছু করা অন্যদের পক্ষেও খুব কঠিন, যেহেতু এখানে একটা পুলিশের মতো একটা আইন শৃঙ্খলা বাহিনী। এবং এটার একটা বড় সমস্যা হলো যে উনি টপ পোস্টে থেকে যদি দুর্নীতি করেন, তাহলে কিন্তু তার জুনিয়ররাও সেটার মধ্যে স্প্রেড হয়। কারণ যারা শীর্ষ পদে আছেন, আপনি যদি এই যে বললেন যে মতিউর এনবিআর, উনি একজন মেম্বার, তাহলে এনবিআর আমরা বলি যে এনবিআর প্রচুর দুর্নীতি হয়, দুর্নীতিবাদ যে কয়টা বিভাগ আছে, মানে বিভাগ দায়ী না, আমি বলছি ইন্ডিভিজুয়াল দায়ী, পুলিশ বলেন বা রাজস্ব বোর্ড বলেন, এই সমস্ত বিভাগগুলি থেকে দুর্নীতির বেশি খবর টবর আসে, বেশি অ্যামাউন্টে দুর্নীতি হয়। সেটা রোধ করার 1 নম্বর কায়দা হলো যে একবার টপ পোস্টগুলিতে সৎ লোকগুলি বসানো। তো এইখানে আইজিপি নিজে যদি দুর্নীতি করেন, যে এনবিআর এর চেয়ারম্যান বা তার মেম্বাররা যদি দুর্নীতি করেন, তাহলে সাধারণ ইন্সপেক্টর বা অন্য যারা পদে আছে, মানে যেটা বলে বেড়ায় ক্ষেত খায়, হ্যাঁ, তো তারা তো করবেই, তো তারা তো এখানে ভাগ দিতে হচ্ছে। তা আমি সেই জায়গায় বলি যে এখানে প্রথমত হইলো যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনেস্টি দেখে করতে হবে, আর দ্বিতীয় কথা হলো যদি কেউ অনেস্টির সেইটা লঙ্ঘন করেন, চোখে পড়া মাত্রই তাকে রিমুভ করা বা তার না, এই যে চোখে পড়ার কথা বললেন আপনি, যেমন ধরেন মতিউর সাহেবের প্রথম স্ত্রী, তিনি একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন এবং
আওয়ামী লীগের ওই অঞ্চলের একজন নেত্রীও বনে গেলেন। তো এই সব হয় কি করে? এটা তো রাজনৈতিক সদিচ্ছার অভাব। তো সেটাই আপনাকে বলছি যে পলিটিক্যালি জিনিসটা দেখতে হবে, কারণ এটার দায়ভার কিন্তু অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের উপর যেমন আছে, তেমনি এই দায়ভার রাজনৈতিকভাবে যারা দায়িত্বে আছেন তারাও সেই দায়িত্ব এড়াইতে পারবেন না। সেই জন্য আমি বলছি যে পলিটিক্যাল গুডউইল ছাড়া এটা একটা সম্ভব না। আরেকটা জিনিস আছে যে আমরা এখন যেটা হচ্ছে সেটা হয় পরে, যেটা হলো যে সামাজিক আন্দোলন করা, মিডিয়ার মাধ্যমে এসব করা, সেটা হলো উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে। কারণ দায়িত্বশীল পদে থাকার পরে সামাজিক আন্দোলন হইতে পারে, কিন্তু সেখানে হ্যারাসমেন্ট হওয়ারও আশঙ্কা থেকে যায়, সেই জন্য অনেকে এটা অ্যাভয়েড করেন। কিন্তু যারা ক্ষমতায় আছেন তারা যদি ব্যবস্থা গ্রহণ করেন তাইলে সেটা তাদের পক্ষে সহজ। অনেক ধন্যবাদ। এবং এটার সবচেয়ে ভালো দিক হলো, আমি একটা লাস্ট 2টা কথা বলে শেষ করি, ভালো দিক হলো যে দুর্নীতি যদি রোধ করা যায় তাহলে আমাদের অর্থনৈতিক সাশ্রয় হবে, আমাদের বন্টন ব্যবস্থাটা সুষম হবে, একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, সবচেয়ে বড় কথা আমাদের ভাবমূর্তি বিশ্বব্যাপী উজ্জ্বল হবে, যাতে আমাদের দেশে আরো নতুন নতুন বিনিয়োগ আসবে। এত 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 কিছু পজিটিভ হবে, তারপরে কিন্তু দুর্নীতি রোধ হচ্ছে না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। একেবারে শেষের দিকে ক্রিকেট তো উন্মাদনা শেষ হলো, বাংলাদেশ কি বলবো, এই আজকে প্রথম আলোতে শিরোনাম হয়েছে যে আফগানিস্তান পারে, বাংলাদেশ পারে না। এটা ঠিক যে আমরা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তাদের ক্রিকেটের অগ্রগতি বা তাদের ক্রিকেটের খেলোয়াড়দের যে মনোবল, তাদের যে টিম স্পিরিট আপনি দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ দেখেছি, অবশ্যই তাদের আছে। আমরা কেন ওই জায়গায়, কি আমাদের গলদটা কি? প্রথম কথা হইলো যে খেলার ব্যাপারটা খুব ফার্ম করে কেউ কিছু বলতে পারে না। এটা যে কোনো ভালো দলও খারাপ করতে পারে, খারাপ দলও ভালো করতে পারে, সেই দিকগুলি আছে। খারাপেরও তো একটা ব্যারোমিটার আছে না, সেটা নিশ্চয়ই আমাদের দল না, যদিও আমরা অলরেডি তৃপ্তির ঢেকুর তুলছি যে আমরা 6 ম্যাচের মধ্যে 3টা জিতে গেছি, আমাদের সুপার 8 পর্যন্ত যাওয়াই ছিল লক্ষ্য। তাই যদি হয় তাহলে তো ঠিকই আছে। না, সেটা লক্ষ্য হবে কেন, আমাদের লক্ষ্য তো সেমিফাইনাল। কোচ তাই বলেছে। না, সেটা ঠিক আছে, ওনার বক্তব্যটাও আমি একেবারে উড়াই দিচ্ছি না। এবং এটা মোটামুটি যদি আপনি বলেন 50% এই গ্লাসের 50% ভরা আছে, আর যদি বলেন 50% খালি, আমরা সামনে আরো ভরিয়ে দিব। হ্যাঁ, আমরা ভরিয়ে, সেটা ঠিক আছে, সেটা আমরা আশা করি যে আগামীতে এমন ভাবে টিম ভরিয়ে দেব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল আবার নিশ্চয়ই কথা হবে। খোদা হাফেজ।